সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন রাশেদ ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই দুই অধ্যায় থেকে জেড তত্ত্ব কি এর মুখ্য দিকগুলো আলোচনা করুন, এই প্রশ্নটা বাকি ছিল পড়া, ঠিক না? ভাই, জেড তথ্য জে- ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, জেড তত্ত্বটা দেখি। জেড তত্ত্ব হলো একটি ব্যবস্থাপনা তত্ত্ব যা 1981 সালে উইলিয়াম ওচি দ্বারা প্রবর্তিত। আমরা এই যা আছে ভূমিকায় তা কিন্তু লিখব। জেড তত্ত্ব একটি ব্যবস্থাপনা তত্ত্ব যা 1981 সালে উইলিয়াম ওচি দ্বারা প্রবর্তিত, মানে উইলিয়াম ওচি উনি এটা প্রবর্তন করেন। দ্বিতীয় লাইনে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এটি জাপানি এবং পশ্চিমা ব্যবস্থাপনা শৈলীর সংমিশ্রণ। জাপানি এবং পশ্চিমা যে ব্যবস্থাপনা স্টাইল আছে তার সংমিশ্রণ, মানে দুইটার মিলিত কৌশল, মিলিত রূপ হচ্ছে জেড তত্ত্ব। ঠিক আছে, মানে দুই দিকের বৈশিষ্ট্যগুলো ফলো করছে জেড তত্ত্ব। এই তথ্যের মূল উদ্দেশ্যটা কি? প্রতিষ্ঠানগুলির কর্মীদের উৎপাদনশীলতা এবং সন্তুষ্টি বৃদ্ধির জন্য। উৎপাদনশীলতা এবং সন্তুষ্টি, কারণ দুইটা একে অপরের পরিপূরক। এই দুটো বৃদ্ধির জন্য একটা দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য সংস্কৃতি তৈরি করে জেট তত্ত্বটা। ঠিক আছে, ভূমিকার যে তিনটা বাক্য আছে এই তিনটা বাক্য কিন্তু নিছক ভূমিকা না, এটা জেট তত্ত্ব কাকে বলে বা জেট তত্ত্ব কি তার উত্তর। কাজেই আপনাকে কিন্তু জেট তত্ত্ব কি এটা আসলে অন্তত এতটুকু আপনাকে বুঝতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা জেট তত্ত্বের মুখ্য দিকগুলো বা গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা দেখব। এটাকে আমরা জেড তত্ত্বের বৈশিষ্ট্য হিসেবেও লিখতে পারবো। ঠিক আছে, মুখ্য দিক আসলে এটা যদি আমরা বৈশিষ্ট্য হিসেবে লিখি তাও হবে। ঠিক আছে, দেখেন এখানে আছে 7টা পয়েন্টস। আমরা প্রথমে একটু দেখি দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক। এই জেড তত্ত্বটা যেহেতু এখানে বলছে যে কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধির জন্য কাজ করে, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কাজ করে, কাজেই জেড তত্ত্বের গুরুত্বপূর্ণ একটা দিক হলো দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক তৈরি করে। কর্মীদের সাথে শুধু আজকের জন্য সম্পর্ক না, ওদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয় প্রতিষ্ঠানের। এবং কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, ডিসিশন মেকিং পার্টিসিপেশন যেটা। ঠিক আছে, তার মানে আমরা কর্মীদের সাথে সম্পর্কের দিক থেকে দুইটা বৈশিষ্ট্য পেলাম, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক স্থাপন করে, আরেকটা হচ্ছে কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে। কর্মী রিলেটেড দুইটা গেল। এরপরে দেখেন দলগত মনোভাব তৈরি করে, প্রত্যেকটা কর্মীর মধ্যে একটা মনোভাব তৈরি করে যে তারা একটা টিম ওয়ার্ক করে। ঠিক আছে, দলগত মনোভাব যে আমরা একটা দল, একটা গ্রুপ, এরকম একটা মনোভাব তৈরি হয়। ঠিক আছে, তাইলে প্রথম 1 2 3 হলো কি কর্মীদের সাথে কর্মী রিলেটেড। দেখেন দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক, কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে, দলগত মনোভাব। এইভাবে মনে রাখবেন যে তিনটা হচ্ছে কর্মী রিলেটেড। আচ্ছা, পরের 4টা পয়েন্টস আমরা একটু দেখি। জীবনযাত্রা এবং কাজের মধ্যে ভারসাম্য। আপনি যে কাজ করবেন অফিসে এসে এবং আপনার ব্যক্তিগত জীবন, এটারও একটা গুরুত্ব আছে। শুধু অফিসে আসতেই হবে, কাজ করতেই হবে, বিষয়টা এরকম না। আপনার জীবনযাত্রাটা কিভাবে অতিবাহিত হচ্ছে, আপনার প্রতিষ্ঠানে দেওয়া বেতনে আপনার চলতেছে কিনা, ঠিক আছে, আপনার পারিবারিক জীবনে কোনো সমস্যা আছে কিনা, এইসব বিষয়গুলো দেখে। অর্থাৎ জীবনযাত্রার মানকে উন্নয়নের সহায়তা করে এই এই ধরনের ব্যবস্থাপনা যে তথ্য যে প্রতিষ্ঠানগুলো মেনে চলে। ঠিক আছে, জীবনযাত্রা এবং কাজের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ঠিক আছে, নেতৃত্বের ধরন, এখানে নেতৃত্বের একটা ধরন আছে, সেই ধরনটা এবং সহযোগিতা। আপনি এখানে লিখতে পারেন 5 নম্বরে বিশ্বস্ত ও সহযোগিতামূলক নেতৃত্বের ধরন। ঠিক আছে, এরপরে হচ্ছে, এরপরে 6 নম্বরে আছে দায়িত্বশীলতা, 7 নম্বরে ব্যক্তিগত উন্নয়ন। ঠিক আছে, আমি আবার একটু পয়েন্টস গুলো আপনাদের মুখস্থ করাই। দেখেন 1 নম্বরে দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক, কর্মী অংশগ্রহণ, দলগত মনোভাব, এই তিনটা লিখবেন। এরপরে আমরা চলে যাব, দেখেন কি আছে, জীবনযাত্রা এবং কাজের মধ্যে ভারসাম্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আনার চেষ্টা করে, আর বিশ্ব নেতৃত্ব সৃষ্টি করে। 6 নম্বরে আছে দায়িত্বশীলতা, কর্মীদের কাজে এবং দায়িত্বে পরিপূর্ণভাবে দায়িত্বশীলতার প্রতিফলন থাকে জেড তথ্যে। আরেকটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন, পার্সোনাল ডেভেলপমেন্ট, শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন, পেশাগত দক্ষতা এবং সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, আত্মবিশ্বাস তৈরি করা হয় কর্মীদের মধ্যে।
তার মানে আমরা এখানে কি কি পেলাম দেখেন, ব্যক্তিগত উন্নয়ন হয়, দায়িত্বশীলতা জাগ্রত করা হয়, আর বিশ্বস্ত সহযোগিতামূলক নেতৃত্বের ধরন, এটা এখানে এই যে তথ্যটা, জীবনযাত্রা কাজের মধ্যে ভারসাম্য। দেখেন আপনাকে পয়েন্টস গুলো মনে রাখবেন কিভাবে, প্রথম তিনটা কর্মী রিলেটেড, লাস্ট তিনটা দায়িত্ব নেতৃত্বের গুণাবলী রিলেটেড, মাঝের একটা আছে জীবনযাত্রা এবং কাজের মধ্যে ভারসাম্য আনবে এই ব্যবস্থাপনা তত্ত্বটি। এই হলো 7টা, প্রথম তিনটা, পরের তিনটা, মাঝেরটা। এইভাবে আপনি পয়েন্টস গুলো মনে রাখবেন, ঠিক আছে? শুধু পয়েন্টস মুখস্থ করলে হবে না, কোন ক্যাটাগরির পয়েন্টস আছে, কয়টা আছে, কোন ক্যাটাগরির কয়টা আছে, এটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে এই প্রশ্নটা আসলে আপনি একবারে সিরিয়াল বাই সিরিয়াল প্রথম তিনটা, পরে শেষের তিনটা, মাঝেরটা আপনি লিখে দিতে পারবেন। 7টাই আপনার মনে থাকবে পরীক্ষার সময়, ঠিক আছে? তাহলে এবার আমরা ভিতরে কি আছে দেখি, দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক। দেখেন, জেড তত্ত্বে কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী চাকরি নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠানটি কর্মীদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দেয়, যা কর্মীদের প্রতি আস্থা এবং মনোযোগ বৃদ্ধি করে। আপনি এখানে নিজের ভাষায় মূল কথাটা শিখে রাখেন, সেটা হচ্ছে কি, জেড তত্ত্বে কর্মীদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়, মানে চাকরি চলে যাবে, থাকবে না, 2 মাস 6 মাস, সরকারি চাকরির মতন নিশ্চয়তা থাকে। প্রতিষ্ঠানটি কর্মীদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দেয়, ঠিক আছে? তারা যাতে থাকে, তাদের স্থিতিশীলতা, ঠিক আছে, আর তাদের নিরাপত্তা, আয়ের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা, ঠিক আছে, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়। আচ্ছা, আর এইগুলোর উপর গুরুত্ব দিলেই কিন্তু দীর্ঘমেয়াদী কর্মী সম্পর্ক তৈরি হয়। প্রতিষ্ঠান যদি ছেড়ে চলে যেতে না হয়, বা তাদের সকল ধরনের নিরাপত্তা যদি প্রতিষ্ঠান নিশ্চিত করে, তাহলেই কিন্তু তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে। তা না হলে তারাও প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবার জন্য চিন্তায় থাকে সব সময়। তাহলে 2 নম্বরে কি আছে দেখেন, কর্মী অংশগ্রহণ। কর্মীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়, আর একে কি বলে, ডিসিশন মেকিং পার্টিসিপেশন। এগুলো ইংরেজিতে লিখতে পারেন, যেখানে কর্মীরা তাদের মতামত, পরামর্শ এবং চিন্তা ভাবনা ভাগাভাগি করতে পারে, মানে শেয়ার করতে পারে। এটি কর্মীদের দায়বদ্ধতা এবং প্রেরণা বাড়ায়। তাহলে কর্মী অংশগ্রহণ বা এমপ্লয়ি ইনভলভমেন্টে আমরা যে কথাগুলো এখানে লিখবো, সেটা হচ্ছে কি, এই জেড তথ্যের মাধ্যমে ডিসিশন মেকিং পার্টিসিপেশন নিশ্চিত করা হয়, যেখানে কর্মীরা কি করতে পারে, তাদের মতামত, পরামর্শ এবং চিন্তা ভাবনা শেয়ার করতে পারে। আর এটা শেয়ার করা সম্ভব হলেই দায়বদ্ধতা এবং প্রেরণা তাদের বাড়বে, কর্মীদের বাড়বে, ঠিক আছে? এরপরে আমরা 3 নাম্বারটা দেখি। দেখেন, 3 নাম্বারটা হচ্ছে কর্মীদের মধ্যে একটা টিম ওয়ার্কের একটা পরিবেশ তৈরি করে, অর্থাৎ কোলাবোরেটিভ এফোর্ট সৃষ্টি হয়। কর্মীরা একে অপরকে সহযোগিতা করে, দলগতভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। মোট কথা, জেড তথ্য একীভূত হয়ে বা একযোগে কাজ করার উপর গুরুত্ব দেয়, ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা কি, এক, দীর্ঘমেয়াদী কর্মী মানব সম্পর্ক তৈরি করে, কর্মী অংশগ্রহণ নিশ্চিত করে, দলগত মনোভাব তৈরি করে। 3টা গেল। এরপরে আমরা নিচের 3টা দেখি। দেখেন, নেতৃত্বের ধরন। জেড তথ্যের নেতৃত্বের ধরন হলো বিশ্বস্ত এবং সহযোগিতামূলক। আপনাকে এই শব্দটা মনে রাখতে হবে, জেড তথ্যের নেতৃত্বের ধরন হচ্ছে বিশ্বস্ত, সহযোগিতামূলক। এখানে কিন্তু কর্মীদের কথা বলা হয় নাই, যারা নেতৃত্ব দিবে, ম্যানেজমেন্ট, মালিক পক্ষ, ঠিক আছে, এরা কেমন হবে, বিশ্বস্ত এবং সহযোগিতামূলক হবে। কর্মীদের কাছে বিশ্বস্ত এবং সহযোগিতামূলক। নেতারা কর্মীদের সাথে সম্পর্ক তৈরি করবে, তাদের প্রয়োজন এবং অনুভূতিতে সহানুভূতি প্রকাশ করবে, তাদের অনুভূতির সাথে সহানুভূতি প্রকাশ করবে মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট, ঠিক আছে? কর্মীরা নেতাদের কাছে খোলামেলা ভাবে যাতে সব মনোভাব প্রকাশ করতে পারে, এবং নেতারা কর্মীদের বিষয়ে সচেতন থাকবে, যত্নশীল থাকবে। এটা যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে এই নেতৃত্বের ধরনটা হচ্ছে বিশ্বস্ত এবং সহযোগিতামূলক, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন দায়িত্বশীলতা। জেড তথ্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে দায়িত্বশীলতায় পরিপূর্ণ থাকবে, পুরো প্রতিষ্ঠানের সব কাজের মধ্যে দায়িত্বশীলতা থাকবে। সেটা কেমন দেখেন, কর্মীদের দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ অংশগ্রহণ থাকে, তারা নিজের কাজ এবং দলের কাজের প্রতি দায়বদ্ধ থাকে, এর ফলে তাদের উৎসাহ এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ তাদের যে কাজটা আছে, রুটিন ওয়ার্ক আছে, বা যে দায়িত্ব তাদের দেওয়া হয়, সেই দায়িত্বটার প্রতি তারা দায়বদ্ধ থাকবে, ঠিক আছে? এই দায়িত্বশীলতা শুধু কর্মীদের না, ম্যানেজমেন্ট, মালিক পক্ষ যারা আছে তাদের, অর্থাৎ সবাই তো কর্মী, সব কর্মীর মধ্যে, সব শ্রেণীর কর্মীদের মধ্যে এই দায়িত্বশীলতা বজায় থাকবে, দায়িত্বশীলতা আনা হয় যে তথ্যে, যেখানে যে প্রতিষ্ঠানে আছে। এবার আমরা যদি দেখি 7 নম্বরে ব্যক্তিগত উন্নয়ন। যে তথ্যে কর্মীদের জন্য শিক্ষার সুযোগ, ব্যক্তিগত উন্নয়ন কিভাবে করা যায়, শিক্ষার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, ঠিক আছে, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, তাদের টেকনিক্যাল জ্ঞানের, টেকনিক্যাল সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ যে কোনো উপায়ে তাদের যদি ব্যক্তিগত উন্নয়নটা হয় কাজের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানে চাকরি করার মাধ্যমে,
ব্যক্তিগত উন্নয়ন হলেই তার আত্মবিশ্বাসী হবে। ঠিক আছে, জেড তথ্য কর্মীদের ব্যক্তিগত উন্নয়নের উপর গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত উন্নয়নের পথে কখনো বাধা হয়ে দাঁড়ায় না। কেউ যদি স্কুলে যেতে চায়, ভার্সিটিতে যেতে চায়, তাহলে সেই সুযোগ দেওয়া হয়, পরীক্ষার সুযোগ দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয় মাঝে মধ্যে। ঠিক আছে, তার মানে আমরা এই প্রশ্নটা আসলে প্রথমে 3 পরে 3 আপনাদের বোধহয় হয়ে যাবে পয়েন্টসটা। আমরা লাস্টে যেটা আছে দেখেন, জীবনযাত্রা এবং কাজের মধ্যে ভারসাম্য, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, একটা হচ্ছে অফিসের 8 ঘন্টা আর 16 ঘন্টা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ। এই দুটার মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করে। যে তথ্যে কাজ এবং ব্যক্তিগত জীবন সমান গুরুত্ব পায়। শুধু কাজ করো কাজ করো, বাইরে কি হলো না হলো ছুটিমুটি কিছু নাই, এই ধরনের চিন্তা ভাবনা যে তথ্যে নাই। কর্মীদের জীবনের মান উন্নয়নের জন্য তাদের কর্মক্ষেত্রের বাইরে একটা ভালো ভারসাম্য বজায় রাখা হয়। মানে কর্মক্ষেত্রের বাইরে যদি ভালো একটা পরিবেশ না থাকে, পরিবেশ নিশ্চিত করা না যায়, তাহলে 8 ঘন্টা কোনোভাবেই তার কাছ থেকে ভালোভাবে কাজ আদায় করা সম্ভব হবে না, সে কাজ করবে না, উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে না। কাজেই জীবনযাত্রা এবং কাজের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করে কে? জেড তত্ত্ব। তাহলে আমরা বুঝতে পারলাম জেড তত্ত্ব কি এবং এর মুখ্য দিকগুলো, বা মুখ্য দিকগুলো এই প্রশ্ন যদি বৈশিষ্ট্য আসে সেটা লিখতে পারবেন। ঠিক আছে, মুখ্য দিক আর বৈশিষ্ট্য এক জিনিস। এবার আমরা উপসংহারটা যদি দেখি, জেড তথ্য একটি মানবিক এবং সহযোগিতামূলক ব্যবস্থাপনা শৈলী যেখানে কর্মীদের সামাজিক এবং পেশাগত উন্নয়নকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। দেখেন, জেড তথ্যের মৌলিক একটা বিষয় কি? কর্মীদের সামাজিক এবং পেশাগত উন্নয়নকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, দুটা উন্নয়নকে। আর এটি প্রতিষ্ঠানের কর্মীদের আস্থা, ন্যায় বিচার এবং সহযোগিতার পরিবেশ তৈরি করে, যা দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা এবং কাজের সন্তুষ্টি। আমরা উপরেই কিন্তু বলছিলাম যে এখানে দেখেন উৎপাদনশীলতা এবং সন্তুষ্টি, জেড তথ্যের মূল দুটো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি? উৎপাদনশীলতা বাড়াবে এবং কর্মীদের সন্তুষ্টি, দুটো একসাথে হলেই কেবল প্রতিষ্ঠান ভালোভাবে চলবে। ঠিক উপসংহারে কিন্তু তাই আমরা লিখছি যে এটি প্রতিষ্ঠানের কর্মীদের আস্থা, ন্যায় বিচার এবং সহযোগিতা তৈরি করে, যা দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা এবং কাজের সন্তুষ্টি নিশ্চিত করে। তাহলে জেড তথ্য আমাদের কিন্তু হয়ে গেল। ডাবল এবং ট্রিপল স্টার দিয়ে এই অধ্যায় কি কি পড়বো আমরা কিন্তু পড়ে ফেললাম। বিষয় আছে, আমি আপনাদের একটু দেখাই। এখানে দেখেন, নতুন বইয়ের আলোকে এক নজরে দেখে নিন। এখানে আরো কিছু প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নতুন পুরাতন দুইটা বইয়ের একটা বিষয় আছে, আপনারা অলরেডি জানেন, আমি অনেকবার বলছি। ঠিক আছে, যা আমাদের যাদের কাছে নতুন বই আছে তারা তো নতুন বই থেকে পড়বেন। তবে যদি পুরাতন বই থেকে প্রশ্ন হয় তাহলে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত পুরাতন বইয়ের আলোকে সাজেশন। আর যদি নতুন বই থেকে হয় তাহলে 1 থেকে 6 এর মধ্যে আপনারা আরো 2-3টা প্রশ্ন ঢোকাবেন। তার একটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব, যেটা আমরা অলরেডি কিছুটা পড়ছি ভূমিকায় গতদিনে। আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা তথ্য ম্যাক্স ওয়েবারের, ঠিক আছে, হেনরি ফেউলের প্রশাসনিক তত্ত্ব আর ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তথ্য। আর চাহিদা সোপান তত্ত্ব হচ্ছে মাজলো, আব্রাহাম মাজলো। আর থিওরি এক্স ও ওয়াই, এই যে একটা তত্ত্ব, সার্বিক মান ব্যবস্থাপনা। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা তথ্য আছে। 5টা তথ্য কিন্তু এরকম সহজ। ঠিক আছে, এখন এই 5টা তথ্যের মধ্যে এই 5টা তথ্য আপনাদের পড়তে হবে। ঠিক আছে, আমি একটু দেখি নোটে কোন কোন তথ্যটা আছে, তাহলে সেই তথ্যগুলো আপনাদের একটু আমি চেষ্টা করব পড়ানোর। নতুন বইয়ের আলোকে নোটে নেই ভাই। নোটে নাই, হ্যাঁ ঠিক আছে। শোনেন, প্রশাসনিক ব্যবস্থা আমরা শোনেন, এগুলো কখনোই বিগত বছরে আসে নাই। ঠিক আছে, তবে নতুন বই থেকে প্রশ্ন হলে এখন পর্যন্ত কিন্তু নতুন বই থেকে প্রশ্ন হয় নাই। মানে নতুন পুরাতন মিল আছে যেটা, সেটা আমরা মিল খুঁজে পাই। আমরা কিন্তু ওইভাবে যাচাই করে দেখি না যে কোন বই থেকে প্রশ্ন হলো। আসলে পুরাতন বই থেকে প্রশ্ন হচ্ছে, আমরাও পুরাতন বই থেকে আমাদের প্রশ্ন আসছে, কিন্তু আমাদের দিচ্ছে নতুন বই। এখন এই প্রশ্নগুলো আপনারা পড়বেন, কোথা থেকে পড়বেন? নতুন বই থেকে পড়বেন। নতুন বই যাদের কাছে নাই, ঠিক আছে, তাহলে আপনারা যদি বলেন, গ্রুপে লিখবেন কোন কোন প্রশ্নটা আপনাদের কাছে নাই, সেই প্রশ্নটা আমি গ্রুপে দিয়ে দেবো। থিওরি এক্স ওয়াই কিন্তু একটা জিনিস নোট করে রাখেন এখানে, থিওরি এক্স এবং থিওরি ওয়াই কি বা কাকে বলে, আর হচ্ছে থিওরি এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য। এখানে দুইটা প্রশ্ন আপনাদের। ঠিক আছে, প্রশ্ন ব্যবস্থাপনা তথ্য এর অনেকগুলো শাখা প্রশাখা থাকতে পারে। বৈশিষ্ট্য, গুরুত্ব, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা তথ্য কাকে বলে, বৈশিষ্ট্য, গুরুত্ব, হ্যাঁ, বা এর ভূমিকা, চাহিদা সোপান তথ্য কি। এই চাহিদা সোপান তথ্যটা এখান থেকে আপনাদের না পড়লেও হবে। চাহিদা সোপান তথ্যটা মনে রাখেন, ভালো করে নোট করে রাখেন এখানে পাশে। চাহিদা সোপান তথ্যটা হচ্ছে আব্রাহাম মাজলো চাহিদা সোপান তথ্য। এইটা সাংগঠনিক আচরণের বোধহয় দ্বিতীয় কি তৃতীয় চতুর্থ অধ্যায়ে আছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি আমাদের না এসে থাকে তাহলে আপনারা ওইটা ওখান থেকে পড়বেন, অথবা এখান থেকে যে কোনো জায়গা থেকে এটা পড়বেন আপনারা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো
যেহেতু অতিরিক্ত প্রশ্ন, আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে? সেখান থেকে পড়বেন। তো মোটামুটি পুরাতন বই থেকে প্রশ্ন হলে কিন্তু এই ছয়টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম তিনটা বাদ দেন, পরের তিনটা পড়লে আপনাদের কমন পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার নবম আমরা ব্যাচের নবম ব্যাচের জন্য এই নতুন যে প্রশ্ন আছে 4-5টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে নবম ব্যাচের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবম ব্যাচ আর দশম ব্যাচে যারা আছেন, দশম পুরাতন বই থেকে বারবার প্রশ্ন হবে না। নবম এবং দশম ব্যাচে যারা আছেন সবাই কিন্তু ওই করবেন, ওইখান থেকে পড়ার চেষ্টা করবেন, নতুন প্রশ্নগুলো পড়বেন। আচ্ছা, আমি দেখি এখানে আরো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখন আমি আপনাদের উত্তর শেয়ার করে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে পারি কিনা, থিওরি এক্স এবং ওয়াই। একটু আপনারা থাকেন আমার সাথে, আমি সার্চ করে দেখি উত্তরগুলো পাই কিনা। আচ্ছা ঠিক আছে, শোনেন, এই প্রশ্নগুলো উত্তরগুলো আমার কাছে আছে কিন্তু ওয়েবসাইটে দেওয়া নাই। ওয়েবসাইট না দিলে তো আপনারা সবাই এই মুহূর্তে সবাই পাবেন না, যেহেতু আমি নোট স্ক্রিনে দেখাতে পারতেছি না, ঠিক আছে? তাহলে এই তিনটা প্রশ্ন এখানে যে চারটা আছে অতিরিক্ত, এই যে এখানে যা দেখতে পাচ্ছেন, এই যে মার্ক করলাম, এই তিনটা চারটা প্রশ্ন আমরা পড়বো, আপনারা মনে করাই দিবেন, ঠিক আছে? এবং যারা রেগুলার আমরা একসাথে একত্রিত হচ্ছি তারা একটু মার্ক করে রাখবেন, কারণ আমার মনে না থাকতে পারে কি পড়লাম, আমাকে যাতে কালকে বলতে পারেন, ঠিক আছে? রাশেদ ভাই সহ যারা আছেন একটু লিখে রাখবেন। এই কটা প্রশ্ন কিন্তু আমরা পড়বো এবং আমি চেষ্টা করবো যে কালকে উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করতে, ঠিক আছে? তো এখন আমরা তৃতীয় অধ্যায় চলে যাই, কি বলেন? ঠিক আছে ভাই, তৃতীয় অধ্যায় যাই। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আমরা পড়বো 3 এবং 4, দুইটা প্রশ্ন পড়বো। ব্যবস্থাপনা পরিবেশ বা সাংগঠনিক পরিবেশ বলতে কি বুঝো? পরিবেশগত উপাদানের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক কি? আচ্ছা, এই যে 4 এবং 5 প্রশ্ন পড়বো, দেখেন। ব্যবস্থাপনা পরিবেশ বলতে কি বুঝো? ব্যবস্থাপনা পরিবেশ বা ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট বলতে এমন সকল অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানকে বোঝায় যা কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম পরিচালনাকে প্রভাবিত করে। মানে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে সবকিছুকে প্রভাবিত করে এমন অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশকেই ব্যবস্থাপনা পরিবেশ বলে। ব্যবস্থাপনা পরিবেশ শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরের পরিবেশকে বোঝানো হয় না, এটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানকেও বোঝাবে যদি তা ওই প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম পরিচালনাকে প্রভাবিত করে। এটি একটি গতিশীল, দেখেন প্রথমে কিন্তু এটার সংজ্ঞা এতটুকু কিন্তু আপনাকে দিতেই হবে, ঠিক আছে? কমন দেবার পরে আপনি লেখেন এটি একটি গতিশীল প্রক্রিয়া। ব্যবস্থাপনা পরিবেশটা একটা গতিশীল প্রক্রিয়া যা সময় এবং পরিস্থিতির সাথে পরিবর্তিত হতে পারে, মানে পরিবেশের উপাদানগুলো পরিবর্তিত হতে পারে, সে কথা বলছে এখানে দ্বিতীয় বাক্যে, ঠিক আছে?
এরপরে আমাদের যদি 3 মার্কের প্রশ্নটা আসে তাহলেও আমরা শুধু এই একটা প্যারাগ্রাফ দিলেই হবে না, 3-এ 3 পেতে হলে আপনাকে কিছু বড় করতে হবে, সেটা এইভাবে 2টা প্যারাগ্রাফ দিয়ে করবেন। একটাই দিবেন, দেখেন প্রথমে সংজ্ঞা দিলেন, সংজ্ঞা দেওয়ার পরে আপনি দিবেন উদাহরণ দেওয়ার পরে এই পরিবেশের আবার ক্লাসিফিকেশনটা দিলেন, দেখছেন? তাহলে 3টা প্যারাগ্রাফ হয়ে গেল। উদাহরণস্বরূপ অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, প্রযুক্তির উন্নয়ন, প্রতিযোগিতা এবং সামাজিক পরিবর্তন এগুলো ব্যবস্থাপনার পরিবেশকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপে যা আছে সেটা কিন্তু বাহ্যিক পরিবেশের কিছু উপাদানের কথা বলা হয়েছে, যেমন অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, প্রযুক্তির উন্নয়ন, প্রতিযোগিতা, সামাজিক পরিবর্তন এগুলো হলেও আপনার প্রতিষ্ঠানের যে ভিতরের ব্যবস্থাপনা সেটা প্রভাবিত হয়। তার মানে ব্যবস্থাপনা পরিবেশ শুধুমাত্র ভিতরের পরিবেশকে বোঝানো হয় না, ঠিক আছে? ম্যানেজমেন্ট, চেয়ার টেবিল, ডেস্ক, কাজ এগুলোকে বোঝানো হয় না, এখানে ব্যবস্থাপনা পরিবেশটা বাহ্যিক বিষয়গুলো আছে। তা আমরা এখানে বাহ্যিক বিষয়টা কি সেটা উদাহরণের মাধ্যমে দেখছি। এবার আমরা লিখবো ব্যবস্থাপনা পরিবেশকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, একটা কি অভ্যন্তরীণ পরিবেশ আর একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। তাহলে আপনি উদাহরণটা বুঝলেন, ক্লাসিফিকেশনটা বুঝলেন, সংজ্ঞাটাও বুঝলেন। সংজ্ঞাটা কি ছিল? ব্যবস্থাপনা পরিবেশ বলতে এমন সকল অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানকে বোঝায় যা কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, 4টা জিনিস, নীতি নির্ধারণ, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম পরিচালনাকে প্রভাবিত করে। এটি একটি গতিশীল প্রক্রিয়া যা সময় এবং পরিস্থিতির সাথে পরিবর্তিত হতে পারে। আপনি এইভাবে স্পষ্টভাবে চিন্তা করে ভেঙে ভেঙে পড়েন, তাহলে প্রশ্নগুলো কিন্তু মাথায় ঢুকে যাবে। ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে? এখন এই ব্যবস্থাপনা পরিবেশটাই সাংগঠনিক পরিবেশ। আপনি জাস্ট সাংগঠনিক পরিবেশ কাকে বলে সেই শব্দটা দিয়ে আপনি একই উত্তর দিয়ে আরেকটা প্রশ্ন আপনি চালাইতে পারবেন। এবার আমরা যদি যাই পরিবেশগত উপাদানের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক কি, এটাই তো বোধহয় ছিল ওই প্রশ্নের অংশ। হ্যাঁ, পরিবেশগত উপাদানের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। আমরা এবার এই সম্পর্কটা পড়বো, 6টা পয়েন্টস আছে। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা কি, পরিবেশগত যে উপাদান সেটার সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। পরিবেশগত উপাদান হতে পারে প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, রাস্তাঘাট, ঠিক আছে, রাজনৈতিক হট্টগোল। মানে পরিবেশ তো শুধু গাছপালা, বৃষ্টি এগুলো কিন্তু পরিবেশ না, মিছিল মিটিং হচ্ছে সেটাও কিন্তু পরিবেশ। তাহলে সেই পরিবেশগত যত উপাদান আছে তার সাথে ব্যবস্থাপনার কি সম্পর্ক, প্রশ্নটাকে বুঝি, সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। ভূমিকাটা একটু পড়ি। পরিবেশ এবং ব্যবস্থাপনার সাথে গভীর সম্পর্ক আছে, কারণ ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন পরিবেশগত উপাদান বিবেচনায় নিতে হয়। এই উপাদানগুলো প্রতিষ্ঠানকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। ভূমিকার মধ্যে কিন্তু 3টা জিনিস আছে, কি কি আমি আবার পড়ি, দেখেন। পরিবেশ এবং ব্যবস্থাপনার মধ্যে গভীর সম্পর্ক আছে সেই জিনিসটা। এরপরে আছে ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন পরিবেশকে বিবেচনায় নিতে হয়। আর এই উপাদানগুলো কি করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে কাকে, প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের কাজকে। সফল ব্যবস্থাপনার জন্য এগুলো দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হয়, মানে পরিবেশকে সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে ভূমিকাটা গেল। এবার আমরা পরিবেশগত উপাদানের সাথে ব্যবস্থাপনার কি সম্পর্ক সেই সম্পর্কগুলো দেখি। দেখেন আগে পয়েন্টস গুলো বুঝি। অর্থনৈতিক পরিবেশ এবং ব্যবস্থাপনা, প্রযুক্তিগত পরিবেশ এবং ব্যবস্থাপনা, মানে প্রযুক্তিগত পরিবেশ আর ব্যবস্থাপনার সম্পর্ক কি, অর্থনৈতিক পরিবেশ এবং ব্যবস্থাপনার সম্পর্ক কি তাই আলোচনা করব। সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এবং ব্যবস্থাপনা, অর্থনৈতিক পরিবেশ একটা পয়েন্টসে, প্রযুক্তিগত পরিবেশ আলাদাভাবে, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে আমি একসাথে লিখছি, আপনি চাইলে আলাদা করে লিখে পয়েন্টস বাড়াইতে পারেন। তারপরে আছে রাজনৈতিক ও আইনগত পরিবেশ, আমি এখানেও 2টা পরিবেশ একসাথে লিখছি, আপনি চাইলে রাজনৈতিক এবং আইনগত আলাদাভাবে লিখে পয়েন্টস বাড়াইতে পারেন। যেহেতু 2টা রিলেটেড, রাজনৈতিক এবং আইনগত পরিবেশ কাছাকাছি, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ কাছাকাছি, কাজে একটা পয়েন্টস এর ভিতরে লেখছি। এবার দেখেন প্রতিযোগিতামূলক পরিবেশ এবং ব্যবস্থাপনা, এটাকে আলাদাভাবে লিখবেন কারণ প্রতিযোগিতায় টিকতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানকে অন্য একটা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হবে, এবং শুধু ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য অনেক কিছুর সাথে প্রতিযোগিতা করতে হয়। এই প্রতিযোগিতামূলক পরিবেশটা ব্যবস্থাপনার সাথে খুবই গভীরভাবে সম্পর্কযুক্ত, এটা আমরা দেখব। আর একটা হচ্ছে প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদান। প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদান, প্রাকৃতিক পরিবেশ কোনটা, ঝড় বৃষ্টি এগুলো। আর পরিবেশগত উপাদান কি, বজ্র, বিভিন্ন ধরনের জ্বালানি, পুনর্ব্যবহারযোগ্য উপাদান যেগুলো আছে সেইগুলো, এগুলো হচ্ছে পরিবেশগত উপাদান। তাহলে প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদান দুটা কিন্তু আলাদা আলাদা পরিবেশ, কিন্তু রিলেটেড বিধে এক জায়গায় লিখছি, ঠিক আছে? তাহলে আপনাকে পয়েন্টস গুলো একটু মুখস্থ করাই। প্রথমে হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, সামাজিক ও সাংস্কৃতিক একসাথে, রাজনৈতিক আইনগত একসাথে, শেষে আছে প্রাকৃতিক ও পরিবেশগত পরিবেশ বা উপাদান। এখানে যেহেতু পরিবেশ শব্দ লিখছেন কাজে এখানে উপাদান লিখবেন, প্রাকৃতিক ও পরিবেশগত উপাদান ও ব্যবস্থাপনা।
প্রতিযোগিতামূলক পরিবেশ ও ব্যবস্থাপনা, রাজনৈতিক ও আইনগত পরিবেশ ও ব্যবস্থাপনা, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ও ব্যবস্থাপনা। ঠিক আছে, সবাই দেখেন 6টা পয়েন্ট সবাই একটু মুখস্থ করেন এখনই। রাশেদ ভাই হয়েছে? জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো না। এবার দেখেন ভিতরে একটু পড়ি। অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে ব্যবসার কার্যক্রম পরিবর্তিত হয়। এখন অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কি কি? আপনি পয়েন্টসটা বুঝলেন, নিজের ভাষায় লেখা শুরু করলেন, কিন্তু মান ভালো হইলো না। এই জন্য আপনাকে এই প্রশ্নটা পড়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে অর্থনৈতিক পরিবেশের উপাদান কি তাই জানতে হবে, প্রযুক্তিগত পরিবেশের উপাদান কি তাই জানতে হবে, আর প্রাকৃতিক পরিবেশের উপাদান কি জানতে হবে, ঝড় বৃষ্টি রোদ এগুলো। তাহলে আপনি যদি ঝড় বৃষ্টি রোদ এগুলো জানেন প্রাকৃতিক পরিবেশের উপাদান, তাহলে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কি কি তা আপনাকে জানতে হবে। যেমন মুদ্রাস্ফীতি, সুদের হার, বিনিয়োগ প্রবণতা, বাজারের চাহিদা, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। ঠিক আছে, অর্থনৈতিক মন্দার সময় খরচ কমানোর কৌশল নেওয়া হয়। যেমন দেখেন ব্যবস্থাপনার সাথে তাহলে অর্থনৈতিক পরিবেশের সম্পর্কটা কি? যখন অর্থনৈতিক মন্দা, তখন কি করা হয়, কোম্পানিগুলো বা যে কোনো প্রতিষ্ঠান কি করে, খরচ কমানোর কৌশল নেয়। আর যখন প্রবৃদ্ধি, তখন কি করে, সম্প্রসারণমূলক কৌশল, মানে তখন খরচ একটু বাড়ায়, কেনাকাটা করে। এবার দেখেন 2 নম্বরে কি আছে, প্রযুক্তিগত পরিবেশ এবং ব্যবস্থাপনা। নতুন প্রযুক্তির উদ্ভাবন ব্যবসার ধরন পরিবর্তন করে। ব্যবস্থাপকদের প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষতার উন্নয়ন, অটোমেশন, ডিজিটালাইজেশন। এই যে প্রযুক্তিগত পরিবেশের উপাদান কি, প্রযুক্তিগত পরিবেশের উপাদান যেমন কম্পিউটার, ঠিক তেমনি দক্ষতার উন্নয়ন, এটা প্রযুক্তিগত পরিবেশের উপাদান। অটোমেশন, ডিজিটালাইজেশন করা, এগুলো সব প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এইগুলোর মাধ্যমে পরিবেশকে যেমন ব্যবস্থাপনা পরিবেশের সাথে এগুলো সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? যেমন তথ্য প্রযুক্তির ব্যবহার যদি করেন, তাহলে যেমন উৎপাদন বাড়বে, দক্ষতা বাড়বে, এবং স্বয়ংক্রিয়ভাবে যে কোনো কাজ করা যাবে। লোকবল কম লাগবে, ভুল হবে না, দুর্নীতি হবে না। ঠিক আছে, তার মানে প্রযুক্তিগত পরিবেশের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক আছে। এবার আমরা সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশটা দেখব। দেখেন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সাথে ব্যবস্থাপনার কি সম্পর্ক। একটা প্রতিষ্ঠান কি পণ্য উৎপাদন করবে, সেটা কিন্তু বিবেচনায় নেয় ওই এলাকার বা ওই দেশের সামাজিক সাংস্কৃতিক যে মূল্যবোধ তার উপর ভিত্তি করে। যেমন আমাদের দেশে কি হারাম পণ্য, যে পণ্য আমরা খাই না, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, সেই সব পণ্য কি উৎপাদন হয় বা হলে চলবে? চলবে না। কাজে আমাদের সংস্কৃতি বিবেচনায় নিয়ে কিন্তু ওই বিদেশি কোম্পানিগুলো, যেগুলো সাধারণত অনেক ধরনের পণ্য উৎপাদন করে, তারাও কিন্তু আমাদের দেশে এসে কি করে, হালাল প্রোডাক্ট উৎপাদনের চেষ্টা করে। তা না হলে আমরা সেগুলো কিনবো না, তারা জানে। তার মানে তারা আমাদের সংস্কৃতি, আমাদের জীবনধারা, আমাদের মূল্যবোধের উপর নির্ভর করে পণ্য উৎপাদন করে। ঠিক আছে, এবং ওই ব্যবস্থাপকেরা কখনোই আমাদের চাহিদা এবং আমাদের যে সামাজিক প্রবণতা, আমাদের যে মূল্যবোধ বিশ্বাস, তার বাইরে কোনো পণ্য এবং কোনো কথা তারা বলে না। ঠিক আছে, এমনকি তারা বিজ্ঞাপনটাও দেয় আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিবেশের সাথে মিল রেখে। বুঝতে পারলাম বিষয়টা। এবার আমরা যদি দেখি রাজনৈতিক এবং আইনগত পরিবেশের ব্যবস্থাপনাটা কি, সরকারের নীতি, সরকারের নীতি। আচ্ছা, 10 সেকেন্ড আপনারা থাকেন। দেখেন রাজনৈতিক পরিবেশ এবং আইনগত পরিবেশটাকে, আইনগত পরিবেশ হচ্ছে শ্রম নীতি, কর নীতি, এগুলো হচ্ছে আইন। আইনগত পরিবেশ। আর রাজনৈতিক পরিবেশটা কি,
হরতাল, ধর্মঘট, অবরোধ, বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতা, ঠিক আছে, অথবা বিপরীতে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ অবস্থান, হরতাল ধর্মঘট নাই। এই দুইটাই পক্ষে বিপরীতের যে দুইটা পরিবেশের কথা বললাম, এই দুইটাই রাজনৈতিক পরিবেশ এবং আইনগত পরিবেশ, এগুলো ব্যবস্থাপনাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। কর নীতি, শ্রমনীতি, আইন, বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন নীতি, বাণিজ্য নীতি, এগুলোর উপর বাজেট, রাষ্ট্রের বাজেট, ঠিক আছে, এই যে এইগুলোর উপর কিন্তু ভিত্তি করে বা এগুলো কি বিবেচনায় নিয়ে ব্যবস্থাপনা কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। ব্যবস্থাপনাও তাদের পরিচালনার নীতির মধ্যে বিভিন্ন পরিবর্তন আনে রাজনৈতিক এবং আইনগত পরিবেশের বিভিন্ন উপাদানের দিকে লক্ষ্য রেখে, ঠিক আছে। কাজেই ব্যবস্থাপনার সাথে রাজনৈতিক এবং আইনগত পরিবেশের সম্পর্ক আছে। এবার আমরা যদি 5 নম্বরে দেখি প্রতিযোগিতামূলক পরিবেশ, এটা কি? প্রতিষ্ঠানের প্রতিযোগীরা কিভাবে পরিচালিত হচ্ছে, বাজারে নতুন কি কি পণ্য তারা বের করতেছে, কিভাবে নতুন নতুন প্রতিযোগী প্রতিষ্ঠান প্রবেশ করতেছে বা প্রবেশ করবে কিনা, আসবে কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখে বিভিন্ন কোম্পানি। এগুলো কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ। বাজারে টিকে থাকার জন্য যদি ব্যবস্থাপককে প্রতিযোগিতামূলক কৌশল যদি সে গ্রহণ না করে, তাহলে বাজারে টিকে থাকতে পারবে না। যেমন মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিন্তু তাকে প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু প্রতিযোগীর মূল্য কেমন, প্রতিযোগীর ব্র্যান্ডিং কেমন, তার উদ্ভাবনী কৌশল কার্যক্রম কেমন, এই বিষয়গুলো গ্রহণ করতে হয়, এই বিষয়গুলো বিবেচনায় নিতে হয়, ঠিক আছে। এটাই হলো প্রতিযোগিতামূলক পরিবেশ এবং ব্যবস্থাপনার সম্পর্ক। এবার আমরা দেখি লাস্টে প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদানটা কি। আপনি লিখবেন প্রাকৃতিক পরিবেশ, ঝড়, বৃষ্টি, রোদ, যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, এগুলো, ঠিক আছে। আর পরিবেশগত উপাদান কি? কার্বন নিঃসরণ কমানো, বজ্র ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য উপাদান যেগুলো পুনরায় ব্যবহার করা যায়, রিসাইকেল যোগ্য উপাদানগুলো, এগুলোর যে ব্যবহার, এগুলো টেকসই পরিবেশ, টেকসই উন্নয়ন নিশ্চিত করে। এগুলো যদি কোনো কোম্পানি ব্যবহার করে, তাহলে সে দায়িত্বশীল ব্যবস্থাপনার পরিচয় দিল, সে পরিবেশের প্রতি দায়িত্বশীল, ঠিক আছে, পরিবেশের মানুষের উপর দায়িত্বশীল এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সে চায়, ঠিক আছে। এই যে বিষয়টা, এইটা যদি ব্যবস্থাপনা বিবেচনায় নেয় এবং ব্যবস্থাপনা তাদের কাজের মধ্যে, দায়িত্বের মধ্যে এই বিষয়গুলোকে, প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদানগুলোকে বিবেচনায় নেয়, তাহলে আমরা বুঝবো যে ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক ও পরিবেশগত উপাদানের মধ্যেও একটা সম্পর্ক আছে। বর্তমানে এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 6টা পয়েন্টস বুঝতে পারলাম, ঠিক না? পরীক্ষা আসলে লিখতে পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো ভাই। আচ্ছা, জি, থ্যাংক ইউ। উপসংহারটা যদি দেখি, পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে ব্যবস্থাপনা সরাসরি সম্পর্ক আছে। দক্ষ ব্যবস্থাপকে দেখেন, দক্ষ ব্যবস্থাপক অবশ্যই সব উপাদান বিবেচনায় রেখে কৌশল নির্ধারণ করতে হয়, যাতে প্রতিষ্ঠান টেকসই এবং প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারে। পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতাই সফল ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। ঠিক আছে, সরোয়ার হোসাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ। খালেদ ভাই, আজকে আমরা মৌলিক ব্যবস্থাপনায় পড়তেছি। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্ন আছে যেগুলো সাংগঠনিক আচরণের সাথে মিলে যায়, ঠিক আছে। আমরা একটা সাবজেক্ট শেষ করে, খুব ভালোভাবে শেষ করে, দশম এবং নবম ব্যাচের জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো পড়ে আমরা দ্বিতীয় সাবজেক্টে যাব। যেমন আমরা মৌলিক ব্যবস্থাপনাটা কিন্তু দশম ব্যাচের যারা ছিলেন তাদের অংশগ্রহণেই শুরু করছিলাম, এবং এটা শেষ করার পরে আমরা হয় পরিসংখ্যান ধরবো, না হয় সাংগঠনিক আচরণ ধরবো, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা শেষ করব। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রশ্ন হলো, এরপরে আর কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, ব্যবস্থাপনার কার্যক্রমের উপর পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, বিস্তারিত আলোচনা করুন। এটা হলে আমাদের পুরাতন বইয়ের আলোকে মোটামুটি 3 অধ্যায় পর্যন্ত হয়ে যাবে। শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের এই বিষয়গুলো বাদ থাকবে, ঠিক আছে। আপনারা এগুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস বলে রাখি, এই যে একটা প্রশ্ন আছে না, বড় একটা বিষয়, এখানে 2টা প্রশ্ন আছে। হ্যাঁ, 2টা প্রশ্ন দেখেন, এই দ্বিতীয় অধ্যায় নতুন বই যাদের কাছে আছে, দ্বিতীয় অধ্যায়ে এই যে আমার মার্ক করা 2টা প্রশ্ন বাদে দ্বিতীয় অধ্যায় কিছুই নাই। এই যে আমরা ডাবল স্টার প্রশ্নগুলো পড়লাম, সাংগঠনিক পরিবেশ, ব্যবস্থাপনা পরিবেশ, এই বিষয়গুলো কিন্তু নতুন বইতে বোধ হয় নাই, আমার যেটা মনে পড়ে ততদূর। শুধুমাত্র এই বিষয়গুলোই আছে, এই যেটা মার্ক করছি। বিশাল বড় একটা প্রশ্ন, বোধহয় 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা মিলাই প্রশ্নটার উত্তর আছে। আমি প্রশ্নের উত্তরটা আপনাদের নোট থেকে ছোট্ট করে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। পুরো অধ্যায় জুড়ে এই 2টা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা আজকে পড়ি, আমরা আগামী দিনগুলোতে এগুলোতে যাব। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা কি? ব্যবস্থাপনা কার্যক্রমের উপর পরোক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো কি কি, বিস্তারিত আলোচনা করো। 6 নাম্বার, আমরা 6-এ চলে যাই। দেখেন,
অর্থাৎ তৃতীয় অধ্যায়েরও কিন্তু ডাবল এবং ট্রিপল হয়ে গেল আজকে আমাদের। ডাবল নাই, এখানে ট্রিপল স্টার দুটো প্রশ্ন দুটোই হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস আপনাদের এইমাত্র আমি বললাম না, দেখেন ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে, বলছিলাম যে এটাই সাংগঠনিক পরিবেশ। যদি মনে থাকে তাহলে এই প্রশ্নটা নোটে শেষে আছে, দেখেন ব্যবস্থাপনা পরিবেশ ও সাংগঠনিক পরিবেশ বলতে কি বোঝায়, এখান থেকে একটু পড়ে নিবেন। তো এইটা পুরোটাই সাংগঠনিক পরিবেশ আসলে লিখতে পারবেন, আবার ব্যবস্থাপনা পরিবেশ আসলেও লিখতে পারবেন, একই জিনিস এখানে রিপিট হয়েছে প্রশ্নটা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা তাহলে পড়ি, 6 নাম্বারটা, ব্যবস্থাপনার কার্যক্রমের উপর পরোক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো কি কি আলোচনা করুন। ব্যবস্থাপনা কার্যক্রম, মনে করেন আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের উপর সরাসরি প্রভাব ফেলবে না, তবে পরোক্ষভাবে প্রভাব ফেলবে। সরাসরি প্রভাব ফেলে কোনটা, আপনার প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো হট্টগোল বাঁধে সেটা সরাসরি প্রভাব ফেলবে। আপনার প্রতিষ্ঠানের কর্মী যদি ছাঁটাই করা হয় তাহলে প্রভাব ফেলবে। নতুন কর্মী আসলে প্রভাব ফেলবে। প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন কমে গেলে, মেশিনারিজের সমস্যা দেখা দিলে প্রভাব ফেলবে। এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উপাদান বা অভ্যন্তরীণ পরিবেশের সমস্যা। আর যদি পরোক্ষ প্রভাব ফেলবে কোনগুলো বলেন, বাইরে যে রাজনৈতিক হট্টগোল হলো সেটা কিন্তু সরাসরি প্রভাব ফেলতেছে না, পরোক্ষভাবে ফেলতেছে। অর্থনৈতিক পরিবেশ, সরকারের কর নীতি, বাজেট, এগুলো কিন্তু সরাসরি ফেলবে না। রাষ্ট্রের বেকারত্বের হার যদি বেড়ে যায়, বৈদেশিক মুদ্রার হার যদি বাড়ে বা কমে, মুদ্রাস্ফীতি বাড়ে কমে, তাহলে কিন্তু আপনার ব্যবসার উপর সেটা প্রভাব ফেলবে, তাই না? সরাসরি ফেলবে না, তবে পরোক্ষভাবে ফেলবে। আমরা এবার পড়বো যে ব্যবস্থাপনা কার্যক্রমের উপর যে পরোক্ষ প্রভাব ফেলে সেই উপাদানগুলো কি কি, বিস্তারিত আমরা পড়বো। দেখেন এখানে আমরা ভূমিকায় লিখছি যে ব্যবস্থাপনা পরিবেশ দুই প্রকার, পরোক্ষ পরিবেশ, প্রত্যক্ষ পরিবেশ, মাইক্রো এবং ম্যাক্রো। এবার আমরা দেখবো পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি। দেখেন অর্থনৈতিক পরিবেশ, আগের যে প্রশ্নটা পড়েছি সেই প্রশ্নের সাথে মিল আছে, আপনি বুঝলে লিখতে পারবেন। 2 নম্বর রাজনৈতিক আইনগত পরিবেশ, 3 নম্বর সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, 4 নম্বর প্রযুক্তিগত পরিবেশ, 5 নম্বর প্রাকৃতিক ও পরিবেশগত উপাদান, নতুন করে একটা যোগ হলো আন্তর্জাতিক পরিবেশ। তবে আপনি আগের প্রশ্নে যা যা পড়ছেন, ভিতরে যা যা লিখছেন তাই এখানে লিখে দিলে কিন্তু হবে না। আগের প্রশ্নটা ছিল কি আর এটা কি আপনাকে বুঝতে হবে। আগের প্রশ্নটা ছিল ব্যবস্থাপনার সাথে পরিবেশের সম্পর্ক, আর এখন প্রশ্নটা হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার বাইরের যে উপাদানগুলো আছে সেগুলো কিভাবে ব্যবস্থাপনাকে প্রভাবিত করে। যেমন অর্থনৈতিক পরিবেশটা কিভাবে প্রভাবিত করে, আপনি এই কালো বিন্দু বিন্দু যে এক্সাম্পল গুলো আছে এগুলো যদি বুঝেন তাহলে আপনি এইগুলো দিয়েই লিখতে পারবেন, ঠিক আছে? আমি একটু পড়ি অর্থনৈতিক পরিবেশটা কি। দেখেন প্রথমে আপনি ওই আগের প্রশ্নের যে কথাগুলো পড়ে আসছেন না, সেই কথাগুলো দিয়েই কিন্তু এই প্রশ্নের ভূমিকা। এই প্রশ্নের প্রত্যেকটা পয়েন্টস এর উপরের অংশটুকু, ঠিক আছে? নিচে আমি শুধু নিচেরটা পড়বো। দেখেন অর্থনৈতিক মন্দার সময় গ্রাহকরা কম ব্যয় করে, ফলে ব্যবসার আয় কমে। আপনি পণ্য প্রোডাক্ট কম কিনবেন, অর্থনৈতিক মন্দা, যখন মন্দা দেখা দেয় রাষ্ট্রে, দেশে, বিশ্বে, তখন মানুষ কম কেনে, গ্রাহকরা প্রোডাক্ট কিনে না, ঠিক আছে? তখন আয় কমে যায়, ব্যয় হ্রাসের কৌশল নিতে হয়। আর বিপরীতে কি হয় দেখেন, পয়েন্টস গুলো বুঝলে বুঝতে পারবেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়। কিভাবে সুযোগ হয়, একটা সুযোগ থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সময়, যখন হাতে টাকা বেশি থাকে, প্রবৃদ্ধি বা হয়, তখন ব্যবসা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। কারণ মন্দার সময় আপনি ব্যবসা বাড়াতে পারবেন না, কারণ আপনার টাকা থাকবে না, আপনি বিনিয়োগ করতে পারবেন না, ঠিক আছে? ব্যয় করতে পারবেন না, নতুন কারখানা খুলতে পারবেন না। তার মানে আমরা বুঝতে পারলাম এটা দুই দিক দিয়ে, একটা হচ্ছে কোম্পানি নতুন কোম্পানি বানাতে পারবে, সম্প্রসারণ করতে পারবে। একটা হচ্ছে কাস্টমাররা নতুন নতুন পণ্য কিনবে না, ব্যয় কম করবে, ফলে উৎপাদনও কমাতে হবে কারণ প্রোডাক্ট চলতেছে না। এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের এই উপাদানগুলো কিভাবে প্রভাব ফেলে সেটার এক্সাম্পল এগুলো, কিভাবে প্রভাব ফেলে তার এক্সাম্পল, ঠিক আছে? এবার দেখেন রাজনৈতিক এবং আইনগত পরিবেশটা কি। কর নীতি, শ্রম আইন, ভোক্তা অধিকার আইন, প্রতিযোগিতা আইন ইত্যাদি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ না? আর এগুলো কিভাবে প্রভাব ফেলে দেখেন, নতুন শ্রম আইন যদি করা হয়, তাহলে নতুন শ্রম আইনে যদি বেতন বাড়ানোর কথা বলে সরকার, তাহলে কি কোম্পানিগুলো কি বেতন বাড়াতে বাধ্য হবে বা নতুন বাড়াতে বাধ্য হবে? যদি না বাড়ায় তাহলে কি হবে, রাজনৈতিক হট্টগোল হবে, ঠিক আছে? তার মানে এই যে সরকারের নতুন শ্রম আইনটা, এটা কি ছিল, রাজনৈতিক পরিবেশের বা আইনগত পরিবেশের উপাদান ছিল। সরকার রাজনৈতিক ভাবে চাইছে, আইনগত ভাবে সে একটা আইন করছে। এই আইনটা সরাসরি কিভাবে প্রভাব ফেললো দেখেন, সরাসরি প্রভাব ফেলে নাই, পরোক্ষভাবে ফেলছে। তবে একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু এই প্রশ্নের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আমি মনে করি সরাসরি প্রভাব ফেলে, তবে আমরা পরোক্ষভাবে দেখানোর চেষ্টা করবো প্রশ্ন লেখার খাতিরে। এবার আমরা 3 নম্বরে যাই। দেখেন ভোক্তাদের জীবনধারা, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, শিক্ষা, জনসংখ্যার গঠন ইত্যাদি কৌশল নির্ধারণে ভূমিকা রাখে। কিভাবে রাখে উদাহরণটা দেখাই। স্বাস্থ্য সচেতনতা, যদি স্বাস্থ্য সচেতনতা বাড়ে, যে ফাস্ট ফুড খাওয়া যাবে না, হ্যাঁ, অতিরিক্ত লবণ চিনি খাওয়া যাবে না, ফুটপাতের ধুলোবালি যুক্ত খাবার খাওয়া যাবে না,
এই সচেতনতা যদি আমাদের মধ্যে বাড়ে, ঠিক আছে, বা প্লাস্টিকের পলিথিনে গরম খাবার, গরম রুটি, ভাজা পোড়া নেওয়া যাবে না, এতে ক্যান্সার হতে পারে, বা পেপারে, কাগজে, কালিযুক্ত কাগজে খাবার রাখা যাবে না, বা চানাচুর রাখা যাবে না, ঠিক আছে, এই মুড়ি মাখা রাখা যাবে না, এই সচেতনতা যদি আমাদের মধ্যে বাড়ে, তাহলে কি ফুটপাতে যারা বিক্রি করতেছে তারা কি বিক্রি করতে পারবে? পারবে না, তাদের ব্যবসা করতে হবে। কাজেই দেখেন, আপনার স্বাস্থ্য সচেতনতা মানে আপনার যে সামাজিক সাংস্কৃতিক বিশ্বাসটা, সেটা যদি আপনার মধ্যে গ্রো করে, তাহলে কি হবে? কোম্পানিগুলো বা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করাতে হবে, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সংশোধন করতে হবে তাদের কালচার। কাজেই প্রভাব ফেলতেছে, আমরা দেখলাম, ঠিক না? এবার যদি প্রযুক্তিগত পরিবেশটা আমরা দেখি, প্রযুক্তিগত পরিবেশটা কি? অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, রোবোটিক্স, ই কমার্স, এইগুলো ব্যবস্থাপনা পদ্ধতিকে নতুন ভাবে গঠন করছে, করছে না? করছে। কিভাবে করছে? অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট সিস্টেম ব্যাংক ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে। অনলাইন ব্যাংকিং বা মোবাইল পেমেন্ট সিস্টেম ব্যাংক ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে। এবার আমরা যদি প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদান দেখি, দেখেন প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদান কি কি আছে। আপনি সরাসরি উপরে এটুকু বাদ দেন, এটুকু বাদ দেন, প্রত্যেকটা প্রশ্নে এতটুকু বাদ দেন যদি আপনার হাতে সময় না থাকে। আপনি এই দুইটা কথা দিয়ে আপনি লেখেন, এই শব্দগুলো আপনি বোঝেন ভালো করে। গ্রিন বিজনেস কৌশলটা কি আপনাকে বুঝতে হবে। যাদের কাছে নতুন লাগতেছে, কিছু কিছু মানুষের কাছে নতুন লাগতে পারে, আপনাকে বুঝতে হবে গ্রিন বিজনেস কৌশল কি, নবায়নযোগ্য শক্তির ব্যবহারটা কি, বজ্র ব্যবস্থাপনাটা কি, যে প্রতিষ্ঠানে যে বজ্র হচ্ছে সেটাকে আপনি শোধন করবেন, সেটা থেকে বায়োগ্যাস বানাবেন, ঠিক আছে, না হয় আপনি পরিশোধন করে পরিবেশে পাঠাবেন, নোংরা পানিকে আপনি ইটিপির মাধ্যমে পরিশোধন করে পরিবেশে দিবেন। নবায়নযোগ্য শক্তি, যেটা বারবার ব্যবহার করা যায় সেটা ব্যবহার করবেন। গ্রিন বিজনেস কৌশল মানে যেটা পরিবেশকে ক্ষতি করবে না, পরিবেশের গাছপালা ধ্বংস করবে না, সেটাই গ্রিন বিজনেস কৌশল। এগুলো আপনি করবেন। উদাহরণটা কি দেখেন, প্লাস্টিক বজ্র কমানোর অনেক কোম্পানি কাগজ বা বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার করছে। আপনার প্লাস্টিক বজ্র কমানোর জন্য অনেক কোম্পানি কি করতেছে? প্লাস্টিক বজ্রের বিপরীতে কিছু কিছু প্রোডাক্ট ব্যবহার করতেছে যেগুলো প্লাস্টিক লাগবে না, অথবা প্লাস্টিকের ব্যবহার কমানো যাবে। যেমন পলিথিনের ব্যবহার কমানো হচ্ছে, ঠিক না? অনেক আগে থেকে এটা ছিল, এখন আবার এটার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এবার দেখেন আন্তর্জাতিক পরিবেশটা যদি আমরা দেখি, গ্লোবালাইজেশনের ফলে, গ্লোবালাইজেশনটা কি? বিশ্বায়ন মানে পুরো পৃথিবীটা একটা বিশ্ব, পুরো পৃথিবীটা একটা পৃথিবী, একটা দেশ, বা আপনার হাতের মুঠোয়। সম্পূর্ণ পৃথিবী কিন্তু এখন আমাদের হাতের মুঠোয়। কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সরাসরি লাইভ দেখতে পারতেছি, আমরা এক দেশের সাথে আরেক দেশে যোগাযোগ করতে পারছি একবারে সেকেন্ডের মধ্যে। তার মানে গ্লোবালাইজেশনের যুগে ব্যবস্থাপনা এখন আন্তর্জাতিক পরিবেশের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। ব্যবস্থাপনা এখন শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নয়, পুরো বিশ্বের অন্য প্রান্তে বসে, ইউরোপে বসে, আফ্রিকায় বসে এই দেশে চাকরি করতেছে না, বা এই দেশে বসে আপনি অন্য দেশে চাকরি করতেছেন, কিন্তু লেকচার দিচ্ছেন, ক্লাস নিচ্ছেন। এটা কিসের জন্য সম্ভব হয়েছে? গ্লোবালাইজেশনের ফলে। আমরা যদি এবার দেখি আমদানি রপ্তানি নীতি, আন্তদেশীয় বাণিজ্য বাধা, এগুলো বুঝতে হবে আপনাকে। আমদানি রপ্তানি নীতিটা কি? আমদানি রপ্তানি মানে পণ্য বিক্রি করা, পণ্য অন্য দেশ থেকে কিনে আনা। এই যে যে নীতিটা, সরকারের নীতি থাকে, বিভিন্ন দেশে নীতি থাকে। এবার আন্তদেশীয় বাণিজ্য বাধা, যেমন এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্য বাধা থাকে, বাণিজ্য করতে বাধা দেওয়া হয়, এই পণ্য বিক্রি করা যাবে না, এই পণ্য আনা যাবে না, হ্যাঁ, কর দিতে হবে, শুল্ক দিতে হবে। যেমন আমরা সম্প্রতি আমরা জানি যে আমেরিকা কিন্তু ট্যাক্স বৃদ্ধির ঘোষণা দিচ্ছে বাংলাদেশের পণ্যে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন পণ্যের উপর একটা বাধা। আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার, বিভিন্ন দেশে আন্তর্জাতিক মুদ্রার যে বিনিময় হার আছে, আমরা জানি যে ডলারের দাম কমে বাড়ে, ঠিক না? এই যে মুদ্রার যে বিনিময় হারটা, এটাও কিন্তু আন্তর্জাতিক পরিবেশ, এগুলো সব আন্তর্জাতিক পরিবেশের উপাদান। এই পরিবেশগুলো, এই উপাদানগুলো ব্যবস্থাপনাকে প্রভাবিত করে। যেমন চীনে উৎপাদন ব্যয় কম হয়, দেখেন চীনে উৎপাদন ব্যয় কম আমরা জানি, এই কারণে বিশ্বের অনেক দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু চীনে কারখানা স্থাপন করছে। আবার বাংলাদেশে কি সস্তায় শ্রমিক পাওয়া যায়, এই জন্য বাংলাদেশে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি আছে, গার্মেন্টস সেক্টরে অনেক কোম্পানি আছে যে বিভিন্ন অন্যান্য দেশের মালিক, তারা এই দেশে কেন ব্যবসা করতেছে? কারণ এখানে সস্তায় শ্রমিক পাওয়া যায়, আর অন্যান্য দিক দিয়ে সুবিধা আছে, এই কারণে। এরপরে আমরা যদি উপসংহারটা দেখি, পরোক্ষ পরিবেশ ব্যবস্থাপনার উপর দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সফল ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপকদের অবশ্যই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, পরিবেশগত, আন্তর্জাতিক উপাদানগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। ওকে, তাহলে আপনারা সবাই বোধহয় বুঝতে পারছেন এই প্রশ্নটা। আমরা আজকে কিন্তু তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় গতকালকেই পড়ছিলাম, আজকে আমরা তৃতীয় অধ্যায়ে ডাবল এবং ট্রিপল গুলো পড়লাম, অর্থাৎ নবম এবং দশম ব্যাচের যারা আছেন তাদের জন্য প্রথম থেকে যদি থেকে থাকেন, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা অধ্যায় আমি মনে করি নবম এবং দশম ব্যাচের ভাই বোনদের 5 সেট প্রশ্নের মধ্যে 3 সেট প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাওয়ার একটা ব্যবস্থা হলো, সম্ভাবনা তৈরি হলো। ঠিক আছে, আমরা বাকি অধ্যায়গুলো এভাবে পড়বো। তবে একটা জিনিস বাদ থাকলো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে নতুন বইয়ের আলোকে কিছু প্রশ্ন আমরা পড়তে পারি নাই।
ঠিক আছে, সেই প্রশ্নগুলো আমি দিয়ে দেবো আপনাদের খুব শীঘ্রই, লিঙ্কে দিয়ে দেবো একটা একটা করে, এবং সেগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের নতুন বইয়ের আলোকে কিছু প্রশ্ন পড়বো, পরের ক্লাসে তৃতীয় অধ্যায়ের নতুন বইয়ের আলোকে কিছু প্রশ্ন পড়বো, তারপরে আমরা চতুর্থ অধ্যায়ে যাব। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এ পর্যন্ত। 10টা থেকে উচ্চতর হিসাব বিজ্ঞান ক্লাস হবে, আপনারা সেখানে থাকবেন। যারা নবম ব্যাচের আছেন তাদের কিন্তু অবশ্যই ওই ক্লাসটায় থাকা প্রয়োজন, কারণ আপনারা অলরেডি সেকেন্ড সেমিস্টারে উঠে গেছেন। আপনাদের ওটাও প্রস্তুতি নিতে হবে, কারণ পরীক্ষা হয়তো ফার্স্ট সেমিস্টার হবার পরেই 2-3 মাস পরে আবার সেকেন্ড সেমিস্টার, অনেক সময় একসাথে হয়ে যায়। ঠিক আছে, এই জন্য ক্লাস যেহেতু শুরু হয়েছে, আপনারা সেকেন্ড সেমিস্টার উঠে গেছেন, পড়াশোনা শুরু করতে হবে। আর নবম ব্যাচের যারা, দশম ব্যাচের যারা আছেন, তারা আপাতত ফার্স্ট সেমিস্টারের পড়াগুলো ভালো করে পড়লে হবে। তবে তারা যদি আমাদের ওএসজি তে থাকেন নিয়মিত, তাহলে খুব দ্রুত কোর্স শেষ হবে, এটা আমরা বলতে পারি, কারণ 110তম অনলাইন ক্লাসের ধারাবাহিকতা এটাই প্রমাণিত হয়েছে। আপনারা থাকবেন, এবং প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে সবাই নতুন নতুন করে লোক ইনক্লুডের চেষ্টা করবেন, কিছু কিছু লোক ঢোকাবেন, ভাই বোন যারা আছেন, কারণ অনেকের হয়তো আমাদের এই প্ল্যাটফর্মটা খুবই উপকার হতে পারে তাদের জন্য। অনেকে জানে না বিষয়টা, জানলে অনেকে বলে যে ভাই আগে থেকে তো জানিনি, এত সুন্দরভাবে আমরা আপনারা কোর্স শেষ করতেছেন পড়তেছেন, আমরা তো আগে থেকে জানি না। এই জন্য প্রত্যেকে জানানোর দায়িত্ব আছে। নতুন পুরাতন যারা আছেন সবাই গ্রুপে বলে দিবেন, আপনার বার্তা আপনি পৌঁছে দিবেন, কে গ্রহণ করলো না করলো সেটা তার ব্যাপার। ঠিক আছে, পার্সোনালি জানাই দিবেন, ইনভাইট করে গ্রুপে অ্যাড করাবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে। ওকে, তাহলে কেউ কিছু যদি না বলেন তাহলে আমরা রেখে দিব। মনিরুল ইসলাম চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। সাজান ভাই কিছু বলবেন? জি না ভাই, রুম্মান ঠিক আছে। আপা ফোন দিছিলেন বোধহয়, আজকে ফোন দিছিলেন আপা, সরি আমি বাড়িতে আসছি তো, এই জন্য অনেক সময় ব্যস্ত থাকি, ধরতে পারি নাই। আর পুতুল আপা, আপনি তো রেগুলার থাকেন না কেন? কোনো সমস্যা, আমাকে বলবেন, মেসেজ দিবেন, নিয়মিত থাকার চেষ্টা করবেন। আমি কিন্তু 8:30 থেকে 9টায় ক্লাসটা আমরা নিয়ে আসছি, কেন? কারণ হচ্ছে সবাই যাতে থাকতে পারেন। ঠিক আছে, শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন, এটা মনে রাখবেন। আর হচ্ছে আমরা একটা সাবজেক্ট শেষ না করে আরেকটা সাবজেক্টে যাব না, আমরা এখন ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট পড়তেছি। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাসনিম, সাইফুল ভাই থ্যাংক ইউ, খোরশেদ ভাইয়া জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, তাহলে রেখে দিচ্ছি।